বছরের প্রথম দিন সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর বড়রা যারা রয়েছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকের দিলখুশ পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন, কিন্তু যে সমস্ত প্রশ্নগুলোকে আমার ভ্যালিড মনে হয়েছে অনেকের প্রয়োজনে লাগবে সেই সমস্ত উত্তরগুলোই আগে দেওয়ার চেষ্টা করব। আর আজকে বছরের প্রথম দিন বস, লাইক তো একটা হয়ে যেতেই পারে, 1500 লাইক কমপ্লিট করবেন তো নাকি? তাহলে চলুন, প্রথম বন্ধু কমেন্ট করেছেন পাপাই। দাদা আমার একটা প্রশ্ন ছিল, গুগল প্লে স্টোরে যে সমস্ত অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলো কি আপডেট করা নিয়মিত প্রয়োজন রয়েছে? আপনি প্রতিনিয়ত অ্যাপগুলো আপডেট না করলেও যে খুব একটা প্রবলেম হবে এমনটা নয়, তবে অ্যাপ্লিকেশনগুলো আপডেট করলে আপনি নতুন কিছু ফিচার্স পেতে পারেন, আবার তার সঙ্গে সঙ্গে নতুন কিছু বাগসও আসতে পারে। সুতরাং যখন প্রয়োজন পড়বে, যখন দেখবেন যে হ্যাঁ নতুন একটা ফিচার এসছে, এবার অ্যাপ্লিকেশনটা আপডেট করার প্রয়োজন রয়েছে, তখন আপডেট করবেন, না হলে আপডেট করার দরকার নেই। কারণ আপডেটের পরে দেখা গেল অ্যাপ্লিকেশনটা স্লো হয়ে গেল, এমন সবসময় হতেই পারে। আর সেটা যে শুধুমাত্র প্লে স্টোরের অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে বলছি এমন নয়। ফোন আপডেট করার সময় অনেক খেয়াল রাখবেন, বেশ কিছু রিভিউ দেখবেন, তারপরে ফোন আপডেট করার সিদ্ধান্ত নেবেন। প্রোফাইল দাদা আমার একটা প্রশ্ন, ডিসপ্লের যে ব্রাইটনেস থাকে সেটা যদি ফুল করে রাখা হয় তাহলে কি ডিসপ্লের কোনো রকম সমস্যা হবে? অনেকটা গরম হয়ে যায়, আপনার কি মত? হ্যাঁ, ডিসপ্লেতে ফুল ব্রাইটনেস আপনি সবসময় তো ইউজ করবেন না। যখন আপনি ডাইরেক্ট সানলাইটে থাকবেন তখন যেমন প্রয়োজন হবে তেমন ব্রাইটনেস আপনি ইউজ করতে পারেন। আর আমি বেশিরভাগ টাইমে অটোমেটিক ব্রাইটনেস যে মোডটা রয়েছে সেটাকে অন করে রাখি। তবে বাজেট ফোনের ক্ষেত্রে অনেক সময় অটোমেটিক ব্রাইটনেসটা ঠিকভাবে কাজ করে না, তো তখন আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। আপনার চোখের জন্য যেটুকু দরকার হবে সেটুকু ব্রাইট রেখেই আপনি আপনার ফোনের ডিসপ্লেটা ইউজ করুন। আর যেহেতু এখন গরমকাল, আপনি গরমের পরিস্থিতিতে রয়েছেন, ঘরের মধ্যে গরম, বাইরে গরম, এত রোদ, তো অবভিয়াসলি আপনার ফোনটা গরম হবে, চার্জিংয়ের সময় ডিসপ্লে গরম হবে, এগুলো খুবই স্বাভাবিক। জাফর রেজা, ক্যামেরার দিক থেকে কোনটা ভালো হবে, স্যামসাং M55 ভার্সেস OnePlus Nord CE4? ক্যামেরার ক্ষেত্রে অবশ্যই স্যামসাং M55 এই দুটো ফোনের মধ্যে বেটার হবে, কিন্তু ওই প্রাইস রেঞ্জে যদি আপনি ক্যামেরার থেকে সব থেকে বেটার পারফরমেন্স চান তাহলে এখনো পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি S21 ফাইন এডিশন। আর পরের প্রশ্নে যাওয়ার আগে আজকের ভিডিও স্পন্সর ইনস্টকের জন্য জাস্ট 1.5 মিনিট সময় চেয়ে নেবো, বাকি এখানে টাইম স্ট্যাম্প রয়েছে, স্কিপ করতে পারেন। ইনভেস্টমেন্ট যখন করতেই হবে তখন সেটা একটা ট্রাস্টেড সিকিউর প্লেসে হওয়াই উচিত। আর আজকের দিনে সব থেকে ট্রাস্টেড এবং সিকিউর প্লেস হচ্ছে এমস্টক বাই মিরাই অ্যাসেট। সেটা আইপিও হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, বা স্টক মার্কেট হতে পারে। এখানে ইনভেস্ট করা খুবই সোজা, তার থেকেও বড় কথা সব থেকে বেশি সিকিউর। লাস্ট এক বছরে এমস্টকের ওপর প্রায় 8.5 লাখ পেড ইউজার রয়েছেন। শুধুমাত্র তাই নয়, এখানে 4,90,000 কোটি টাকারও বেশি টার্নওভার রয়েছে। এছাড়াও 145 কোটি টাকার উপর ব্রোকারেজ সেভ হয়েছে লাস্ট এক বছরে। শুধুমাত্র এখানেই শেষ নয়, 1130 কোটি টাকারও বেশি MTF বুক ওপেন হয়েছে। আর সব থেকে বড় কথা, এখন এমস্টক মোবাইলের জন্য অ্যাভেলেবেল। আপনি যদি এমস্টকের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেন আর এখানে যদি রেটিংটা লক্ষ্য করেন, 4 স্টার প্লাস রেটিং রয়েছে, সুতরাং বুঝতেই পারছেন কতটা একটা স্টেবল অ্যাপ্লিকেশন। শুধুমাত্র তাই নয়, এখানে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে 6.99%। আগের একটা অনেক বেশি ছিল, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। এর সঙ্গে সঙ্গে এখানে আপনি 149-এর যে প্ল্যানটা এখন একদম বিনামূল্যে পাবেন। এছাড়াও 999 টাকার যে ইয়ারলি প্ল্যানটা রয়েছে সেখানে AMC এক বছরের জন্য আপনি ফ্রিতে তো পাচ্ছেন। এছাড়াও ইনভেস্টের জন্য কোনো রকম ব্রোকারেজ ফ্রি লাগবে না। সুতরাং আপনাকে যদি সঞ্চয় করতে হয় অবশ্যই কোনো ট্রাস্টেড প্লেসে ইউজ করা উচিত, আর সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই একবার চাইলে ভিজিট করতে পারেন। পরের বন্ধু অ্যালেক্স, দাদা বাংলাদেশ থেকে বলছি, 30,000 টাকার মধ্যে একটা অলরাউন্ড মোবাইল ফোন সাজেস্ট করুন। আপনার যদি 30,000 টাকার টাইট বাজেট হয় তাহলে সেক্ষেত্রে IQ Z7 Pro, Vivo T2 Pro এই দুটো স্মার্টফোন অবভিয়াসলি পাওয়া যায়। এছাড়াও আপনি যদি একটু বাজেট বাড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S21 ফাইন এডিশন এখনো পর্যন্ত সেরা অপশন, আর মোটোরোলা Edge 40 Neo মোটামুটি ইন্ডিয়াতে তো 22,000 রুপিতে পাওয়া যায়, বাংলাদেশে হয়তো একটু দাম বেশি হতে পারে, তো অবভিয়াসলি ওই ফোনটাকেও চুজ করা যায়। টেকনো সঞ্জীব, তিনি বলতে চেয়েছেন চার্জ কতটা শেষ হলে আবার পুনরায় স্মার্টফোনে চার্জ করা উচিত। আপনি যেমন খুশি চার্জ করতে পারেন। আজকের দিনে ওই স্মার্টফোনের চার্জ 20%-এ নামলে তারপর আমি স্মার্টফোন চার্জ করব এমন কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, মোটামুটি আপনি ওভার চার্জ করবেন না, সারা রাত চার্জে ফেলে রাখবেন না, কারণ গরমকাল। আর আমরা অনেক সময় না বেডের পাশে ফোনটা চার্জ দিয়ে রাখি, তখন মোবাইলটা ওভারহিট হতে পারে, ব্লাস্ট করলে আপনার জীবনহানি পর্যন্ত করতে পারে। তো আপনি যেমন ইচ্ছে চার্জ দিন, শুধু দেখবেন যে মোবাইলটা যেন ওভার চার্জ না হয়ে গরম হয়ে যায়। মোটামুটি 80% আছেন, আপনি হয়তো দরকার রয়েছে আপনি বাইরে যাচ্ছেন, 100% করবেন, অবভিয়াসলি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। MD হাফিজুর রহমান, ভাইয়া সৌদি আরব থেকে একটা ফোন কিনতে চাই, বাংলাদেশি টাকায় 30,000 টাকা, M55 S21 ফাইন এডিশন, OnePlus AC V3,
2024 সালে এসে তিনটে ফোনের মধ্যে কোনটা ভ্যালু ফর মানি হবে। তো আমি হলে পার্সোনালি S21 ফ্যান এডিশন বেছে নিতাম। M55 এর থেকে অনেক বেটার অপশান, ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার রয়েছে। এখনও পর্যন্ত দুটো মেজর আপডেট আসবে, অর্থাৎ Android 15, Android 16 আপডেট আসবে, সুতরাং কোনো রকম চিন্তা নেই। আর স্যামসাং সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট 2026 বা 27 সাল পর্যন্ত দেবে। তো অবভিয়াসলি এই ফোনটাকে আপনারা বেছে নিতে পারেন। এমডি রশিদুল, দাদা অনেকেই বলেন ফোনের চার্জ 20 থেকে 80 পর্যন্ত দিলে সব থেকে ভালো, কিন্তু আমি বর্তমানে IQ Neo 9 Pro ব্যবহার করছি। 120 ওয়াট চার্জ হয়, দ্রুত চার্জ হয়ে যায়, কখন 80% চার্জ হয় এটা তিনি বুঝতে পারেন না। তো আমি আগেই বললাম এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি যেমন খুশি চার্জ দিতে পারেন, শুধুমাত্র ওভার চার্জ করবেন না। তার থেকেও বড় কথা, এই যে 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি, এখানে 3টে চার্জিং মোড আছে। আপনি নর্মাল চার্জিং মোডটা ব্যবহার করবেন, হাইপার যে চার্জিং মোড যেটাতে সব থেকে বেশি চার্জ মানে তাড়াতাড়ি চার্জ হবে, ওই মোডটা ব্যবহার না করে নর্মাল মোডে চার্জ করবেন। হ্যাঁ, তাতেও অনেক তাড়াতাড়ি চার্জ হবে, অন্তত ফোনটা অতটা গরম হবে না। খুব প্রয়োজন না পড়লে আপনি হাইপার চার্জ টেকনোলজি মানে অতিরিক্ত ফাস্ট চার্জিং টেকনোলজিটা ব্যবহার করবেন না। সালিম, দাদা আরবে থাকি, কোন মোবাইল সূর্যের আলোর তাপ সব থেকে বেশি সহ্য করতে পারে? এমন মোবাইল আমার দরকার। প্রত্যেকটা মোবাইলই কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তাপ সহ্য করতে পারে। যে কোনো সাধারণ মোবাইল আপনি প্রখর সূর্যের আলোতে ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ সেটা নর্মাল ইউজের জন্য। এমন নয় যে আপনি প্রখর সূর্যের আলোর ভেতরে সেটাকে নিয়ে গেমিং করছেন, তাহলে মোবাইলের ক্ষতি হবে, মোবাইল ব্লাস্ট করতে পারে, ব্যাটারি গরম হবে। এমনকি এটাও নয় যে আপনি প্রখর সূর্যের ভেতরে মোবাইলটা দিয়ে মানে 4K ভিডিও আপনি আধ ঘন্টা ধরে রেকর্ড করছেন। অবভিয়াসলি যখনই নির্দিষ্ট টেম্পারেচারে চলে যাবে ফোনের পারফরমেন্স ড্রপ করবে, এমনকি ফোনের যে ক্যামেরা রয়েছে, ফোনের যে প্রসেসর রয়েছে সেটাকে লিমিট করে দিয়ে ফোনটাকে ঠান্ডা করে দেবে। অনেক দত্ত, আচ্ছা মোবাইলে যেমন আপডেটের পর অ্যামোলেড, ওএলইডি, পিএলইডি ডিসপ্লের ক্ষেত্রে গ্রিন লাইন ইস্যু আসছে, সেটা স্মার্ট ওয়াচ বা অন্য কোনো গেজেটের ক্ষেত্রে আসবে? হ্যাঁ, স্মার্ট ওয়াচ কেন, যে কোনো গেজেটের ক্ষেত্রে আসতে পারে যেখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে গ্রিন লাইন ইস্যু সব থেকে কমন ইস্যু, আর যেটা যে কোনো কোম্পানির যে কোনো ডিভাইসে আসতে পারে, সেটা স্যামসাং হতে পারে, অ্যাপেল হতে পারে। এমন কোনো কোম্পানি নেই যে ফোনের ডিসপ্লের গ্রিন লাইন ইস্যু আসেনি। সো এটা পুরোপুরি এখন আপনার ভাগ্য। বাপান, দাদা এই নিয়ে 5 বার কোশ্চেনটা করা হলো, একটা 5G ফোন কিনে নিলে তো হয় না, সেটা কি করে দেখে বুঝবো যে মোবাইলটা কত ভালো 5G সাপোর্ট দেবে? লাভ ফ্রম ইন্ডিয়া। আমাদের পরিবারের তরফ থেকেও আপনাকে ভালোবাসা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখন 10 থেকে 12,000 রুপি খরচ করলেই সেখানে 5G ডিভাইস পাওয়া যায়, কিন্তু একটা প্রপার 5G সাপোর্ট পেতে গেলে সেই সমস্ত ডিভাইসে বেশ কিছু ক্রাইটেরিয়া থাকার দরকার। প্রথমে দেখে নিতে হবে সেখানে 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আসে কিনা, তারপরে দেখে নিতে হবে সেখানে 5Gতে VoNR অপশান আছে কিনা। VoNR অপশান না থাকলে আপনি কিন্তু ওই আমরা 4Gতে যেমন ভোল্টি কল করি, ওয়াইফাই কল করি, সেইগুলো কিন্তু সাপোর্ট করবে না। সো 5G VoNR দেখে নেওয়া উচিত। আর সব থেকে বেশি দেখে নেওয়া উচিত সেই ফোনটাতে কতগুলো 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। অন্তত পক্ষে 10টার উপরে যদি 5G ব্যান্ডের সাপোর্ট থাকে, তাহলে আপনি মোটামুটি নিশ্চিন্ত প্রত্যেকটা এরিয়ায় 5G সাপোর্ট পাবেন, আর ভালো ব্যান্ডউইথে 5G আপনি ইউজ করতে পারবেন। তো এই 3-4টে ক্রাইটেরিয়া দেখে নেওয়া উচিত। না হলে শুধুমাত্র আপনি দেখা গেল 5G ইউজ করতে পারছেন, কিন্তু ফোন করার সময় সেটা 4Gতে শিফট হয়ে যাচ্ছে। এই ধরনের বাজেট ফোনগুলোতে হয়। তানভীর, দাদা M55 ব্লক করার জন্য কেমন হবে? 26 সাল পর্যন্ত, মানে 2026 সাল পর্যন্ত তিনি চালাতে চাইছেন। ব্লক করার জন্য M55 এর থেকে ওই প্রাইস রেঞ্জে বেটার অপশন আমি বলবো Vivo V29। মোটামুটি আপনি 30,000 রুপির আশেপাশে পেয়ে যাবেন ওই অফলাইন মার্কেটে। ওখানে 50 মেগাপিক্সেলের ডুয়েল আই ফোকাস রয়েছে। ব্লক করবেন মানে আপনার সেলফি ক্যামেরাটা বেটার দরকার। M55 অবভিয়াসলি আপনি নিতেও পারেন, কিন্তু তার থেকেও বেটার অপশান রয়েছে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন। সেখানে ফ্ল্যাগশিপ ফিচার রয়েছে। তো অবভিয়াসলি প্রত্যেকটা জায়গায় ওই ফোনটা উঠে আসবে, কারণ ওই ফোনটা একবার স্যামসাং ভুল করে ভালোভাবে লঞ্চ করে ফেলেছিল। পরের বন্ধু সোহেল রানা, দাদা আপনি বলছেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে, সত্যিই কি তাই দেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি তিনি ইনফিনিক্স নোট 40 প্রো 5G যে ফোনটার আমরা রিভিউ করেছিলাম গত 2 দিন আগে, তার কমেন্ট বক্সে কমেন্টটা করেছেন, হ্যাঁ কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। আমি ইনফিনিক্স টিমের সাথে যখন মিটিং চলছিল তখন নিজে জিজ্ঞেস করেছিলাম, এবং তারা বলেও ছিল। এমনকি তারা যে স্পেক সিটটা পাঠিয়েছিল তাতেও কর্নিং গরিলা গ্লাস 5 লেখা আছে। তবুও আমি বলবো অবশ্যই ওখানে একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করুন, স্ক্রিন গ্লাস যেটা বক্সে রয়েছে সেটা ইউজ করুন। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকলেও আপনার স্মার্টফোন ভাঙতে পারে, সেখানে স্ক্র্যাচ আসতে পারে, সুতরাং নিজের প্রোটেকশন নিজের কাছে। আর ইনফিনিক্স নোট 40 প্রো 5G যেটা বাংলাদেশে লঞ্চ হয়েছিল সেটা কিন্তু 4G, আর ইন্ডিয়াতে 5G ভার্সন লঞ্চ হয়েছে, সেগুলো খুব তাড়াতাড়ি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। রিভিউ কিন্তু একদম মিস করা যাবে না, আই বাটনের লিঙ্ক আছে, একটু অন্যরকম রিভিউ, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কমেন্ট করতে ভুলবেন না। এমডি সাজ্জাদ, রেডমি নোট 13, ইনফিনিক্স নোট 40 কোনটা ভালো হবে? এটা প্রায়োরিটির ওপর নির্ভর করছে। আপনি যদি বেশ কিছু ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার চান তাহলে ইনফিনিক্স নোট 40, তার উপরে কার্ভ ডিসপ্লে রয়েছে, 5G সাপোর্ট রয়েছে, ফোনটা দেখতে অবভিয়াসলি ভালো লাগছে,
ক্লিন ইউআই, সত্যি কথা ইনফিনিক্সের ইউআই যথেষ্ট উন্নতি করেছে, সেগুলো রয়েছে, আর প্রপার ফিচার রয়েছে, আর পেছনের যে নোটিফিকেশান লাইট, ওই হ্যালো এআই, সেটাও যথেষ্ট কুল দেখতে লাগছে। অবভিয়াসলি ফোনটা নিয়ে বেরোলে লোকে দেখতে চাইবে যে কী ফোন ব্যবহার করছেন, বা ওখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। কিন্তু আপনি যদি গেমিং করবেন বলে ভাবেন, একটু ক্যামেরা পারফরমেন্স বেটার চান, তাহলে রেডমি নোট 13 বেটার অপশান। কারণ রেডমি নোট 13-এর প্রসেসর যেটা, সেটা ইনফিনিক্সের থেকে একটু হলেও বেটার, আর ক্যামেরা কিন্তু রেডমি নোট 13-এর বেটার। রকস্টার গেমিং রিপ্লাই পাই না দাদা, তবুও রিপ্লাইয়ের জন্য ওয়েট করছি। কোন ফোনটা ভালো হবে 25,000 টাকায়? লটস অফ লাভ। 25,000 টাকা যদি বাংলাদেশের টাকা হয়, তাহলে সেক্ষেত্রে রেডমি নোট 13 ফোনটা ভালো অপশান, IQ Z9 ফোনটা ভালো অপশান, ভিভো T3 ফোনটা ভালো অপশান, আর একটা ভালো অপশান আসছে ভিভো T3X, সেটার রিভিউ আনবক্সিং সবই আসবে, একটু ওয়েট করে যান। আর যদি আপনার 25,000 রুপি বাজেট হয় ইন্ডিয়াতে, তাহলে মোটোরোলা এডজ 14 বেটার অপশান, ভিভো T2 Pro বেটার অপশান, তারপরে OnePlus Nord CE4 রিসেন্টলি লঞ্চ করেছিল, ওই ফোনটাও আপনারা ভেবে দেখতে পারেন। পরের বন্ধু এমডি আজিজুল, মোটোরোলা এডজ 50 Pro রিভিউ কবে দেবেন? অ্যাকচুয়ালি মোটোরোলা এডজ 50 Pro আমরা লঞ্চ ইভেন্ট কভার করেছিলাম, এবং সেক্ষেত্রে ফোনটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম বেশ কিছুক্ষণ ধরে। তো কয়েকটা জিনিস আমি বলে দিই, ডিসপ্লে ডিজাইনের দিক থেকে কোনো রকম প্রবলেম নেই, উল্টে IP68 রেটিং, ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার রয়েছে। তবে কয়েকটা জিনিস আমার মিসিং লেগেছে। মোটোরোলা এডজ 40 নিও যেটা, সেখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং ছিল, সরি এডজ 40-তে ওয়্যারলেস চার্জিং ছিল, কিন্তু এডজ 50 Proতে কিন্তু ওয়্যারলেস চার্জিং নেই। আর প্রসেসরটা কিন্তু কখনোই ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স প্রোভাইড করতে পারে না। মোটামুটি যদি আপনি নর্মাল ইউজার হন, নর্মাল গেমিং করেন, তাহলে সেক্ষেত্রে প্রসেসরটা ভালো পারফর্ম করছে। কয়েকটা জায়গায় জিটার বা ল্যাগ রয়েছে ইউআই, কারণ ক্যামেরা খুলতে গেলে আমি জিটার বা ল্যাগ দেখেছি। তো এই ব্যাপারগুলো রয়েছে। আপনি ফ্ল্যাগশিপের বেশ কিছু এক্সপিরিয়েন্স পাবেন, ক্যামেরা দুর্দান্ত, মানে মোটোরোলার ক্যামেরা হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছে, এইগুলো তো বলাই যায়। এছাড়াও সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, কোনো রকম ব্লোটওয়্যার নেই, কোনো রকম ক্যাচরা অ্যাপ্লিকেশন নেই। সো ওভারঅল ভালো ফোন লেগেছে। তবে হ্যাঁ, প্রসেসরটা একটু বেটার হলে ঠিক ছিল। পিন্টু রায়, দাদা স্যামসাংয়ের S22 36,000-এ নেওয়া কি ঠিক হবে? একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। আর S22 প্লাস আজকের দিনে দাঁড়িয়ে কেমন, মানে ভালো হবে, ভ্যালু ফর মানি কতটা হবে, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি রিভিউ আসছে, একদম ডেডিকেটেড রিভিউ আসবে। পরের বন্ধু সৌরভ, ইন্ডিয়াতে কবে স্যাটেলাইট কানেক্টিভিটি আসবে? এত তাড়াতাড়ি ইন্ডিয়াতে স্যাটেলাইট কানেক্টিভিটি আসার সম্ভাবনা কিন্তু আমার মনে হয় না আছে, কারণ স্যাটেলাইট কানেক্টিভিটি ইন্ডিয়াতে দেওয়ার মতো কয়েকজন লোক আছে। টাটা গোষ্ঠী রয়েছে আর আম্বানি রয়েছে, তারা স্যাটেলাইট কানেক্টিভিটি নিয়ে এখনও পর্যন্ত তেমন কাজকর্ম শুরু করেনি। তার থেকেও বড় কথা, বাইরে থেকে যদি হয় তাহলে এলন মাস্ককে আসতে হবে। আর এলন মাস্কের টেসলা ইন্ডিয়াতে কবে পাওয়া যাবে তারই এখনও ঠিক নেই। প্রথমে ব্যবসা শুরু হবে, তারপরে আস্তে আস্তে স্যাটেলাইট কানেক্টিভিটি নিয়ে যে সমস্ত কাজকর্ম, সেগুলো এলন মাস্ক শুরু করতে পারবেন। তো দেখা যাক, এখনও 2-3 বছর আমার মতে টাইম লেগে যাওয়া উচিত। স্যাটেলাইট কানেক্টিভিটি কি সিম কার্ড ছাড়া কীভাবে ওয়ার্ক করবে? এখন আমরা সিম কার্ড ছাড়া যেভাবে এমার্জেন্সি কল করতে পারি, অ্যাম্বুলেন্স, ফায়ার, পুলিশ, সেইভাবেই স্যাটেলাইট কানেক্টিভিটি কাজ করবে। তার জন্য কোনো রকম সিম কার্ড দরকার হবে না, একদম আপনার ফোন ডাইরেক্ট স্যাটেলাইটের সাথে কানেক্ট থাকবে, এবং আপনি যাকে কল করতে চাইছেন, আপনার ফোনটা প্রথমে স্যাটেলাইটে কানেক্ট হবে, স্যাটেলাইট থেকে আপনি যাকে কল করতে চাইছেন তার ফোনে কানেক্ট হয়ে যাবে। এবং খরচা কেমন হবে কোনো আইডিয়া নেই, আগে আসুক। প্রথম দিকে খরচা অনেক বেশি থাকবে আশা করা যায়, তারপরে আস্তে আস্তে কমবে। অরিত্র, 600, 1000, 2000 টাকায় যে মানের চার্জার পাওয়া যায়, সেই চার্জারগুলো দিয়ে ফোন চার্জ দিলে কি গ্রিন লাইন ইস্যু চলে আসবে? ফোন চার্জ যে চার্জারে দিন না কেন, সেই চার্জারটা যদি ট্রাস্টেড চার্জার হয়, তাহলে ফোনের ক্ষতি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। 600 টাকাতেও ট্রাস্টেড চার্জার পাওয়া যায়, হ্যাঁ অত ফাস্ট চার্জ হয়তো হয় না, কিন্তু ট্রাস্টেড চার্জারে কোনো রকম ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর আমরা বুঝবো কিভাবে যে নর্মাল চার্জার দেয়নি, তার জায়গায় মানে একটা নকল চার্জার ধরিয়ে দেওয়া হয়েছে? প্রথমত আপনি চার্জারের রেটিং দেখে নেবেন, তার উপরে চার্জারের যে সিরিয়াল নাম্বারটা, আপনি যদি একটা ট্রাস্টেড ব্র্যান্ডের চার্জার কেনেন, তাহলে সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে অবশ্যই সিরিয়াল নাম্বার ম্যাচ করিয়ে নিতে পারেন। আর সব থেকে বড় কথা, আপনি ট্রাস্টেড কোনো দোকান থেকে কিনবেন, এমনকি সেখানে যাতে চার্জারের ওয়ারেন্টি থাকে, মানে 1 বছর 1.5 বছর, আর একটা ট্রাস্টেড কোম্পানির থেকে কিনবেন, তাহলেই মোটামুটি হয়ে গেল। সো আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করলাম, আরও অনেক কমেন্ট ছিল যাদের উত্তর দিতে পারিনি, তাদের কাছে আরও একবার ক্ষমা চেয়েছি। আগামী সপ্তাহে অবশ্যই তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ নববর্ষের শুভেচ্ছা নেবেন। আর আজকে প্রথম দিন বছরের লাইক করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.